কানে হেডফোন লাগিয়ে নাও আর চলো চলে যাই এই বাস্তবের দুনিয়া থেকে গল্পের দুনিয়ায়। আমি হৈমন্তী। আজ তোমাদের শোনাবো এমন এক গ্রামের গল্প যে গ্রামের মানুষ মরে না। মধু পণ্ডিতের ওষুধ খেয়ে তারা অমরত্ব লাভ করেছিল। ভাবো তো, যদি এমন ওষুধের সন্ধান আমরা পেতাম তাহলে কি ঘটত? জানতে হলে আজ শুনতে হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গ্রামের মধু পণ্ডিত। বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন। তা গ্রামের লোকেরাও তাই বলতো, কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে। বাস্তবিক মধুসূদন ছিল গ্রামের মানুষের কাছে সাক্ষাৎ দেবতা। যেমনই বামনাই তেজ, তেমনই সর্ববিদ্যা বিশরদ। চিকিৎসা জানতেন, বিজ্ঞান জানতেন, চাষবাস জানতেন, মারণ উচাটনও জানতেন। তাঁর আমলে গাঁয়ের লোক মরত না। সাঁঝের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রোগী বগলাবাবু মধুসূদনের বাড়িতে পাঁচন আনতে গেছেন। গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোফওয়ালা লোক উঠানে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে, আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে। লোকগুলোর চেহারা ডাকাতের মতো, চোখ চারিদিকে ঘুরছে। পাশে পেল্লায় পেল্লায় চারটি কাঁটাওয়ালা মুগুর রাখা। মধু পণ্ডিত বগলাবাবুকে বলল, ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো, আবার এক্ষুনি ফিরে যাবে। অনেকটা রাস্তা, তাই খাইয়ে দিচ্ছি। কথাটায় অবাক হওয়ার কিছু নেই। মধু পণ্ডিতের বাড়ির উনানকে সবাই বলে রাবণের চিতা। জ্বলছে তো জ্বলছেই, অতিথিরও কামাই নেই, অতিথি সৎকারেও বিরাম নেই। বগলাবাবু বললেন, তা ভালো, কিন্তু আমাকেও অনেকটা পথ যেতে হবে, পাঁচনটা করে দাও। মধু পণ্ডিত বললে, আরে বসো বসো, হয়ে যাবে এক্ষুনি। ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে আসবে খন। শচীন খুড়োকে নিতে এসেছিল, আমি বারণ করে দিয়েছি। বগলাবাবু চমকে উঠে বললেন, শচীন খুড়োকে কোথায় নেবে? খুড়োর তো এখন তখন অবস্থা, এই 3বার শ্বাস উঠল। সেই জন্যই তো নিতে এসেছিল। বগলাবাবু ভালো বুঝলেন না। পাঁচন তৈরি হলো, লোকগুলো খাওয়া ছেড়ে উঠল। মধুসূদন হুকুম করল, এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা। বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন। বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবারা? লোকগুলো পেন্নাম ঠুকে বলল, আগে যমরাজার দূত, প্রায় আসিয়া দিকপানে, তবে সুবিধে করতে পারি না। ওদিকে যমমশাইকেও কৈফিয়ত দিতে হয়, কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না। এই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন, কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল। হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গাঁয়ের সবচেয়ে বুড়ো লোক, বয়স 150 বছরেরও কিছু বেশি। ডাকাবুকো লোক। লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন, কে রে, কে? মাথা চুলকাতে চুলকাতে একটা তাল গাছের মতো লম্বা সুড়ঙ্গ চেহারার লোক এগিয়ে এসে বলল, আপনারা কি অশরীরী কাণ্ড শুরু করেছেন বলুন তো? গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল। হরেন গোসাই হাঁ করে চেয়ে বললেন, তার মানে? মানে আর কি বলি বলুন তো? ভূতেরা হলো আত্মা, চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না। ডাক পড়লেই আবার মানুষের ঘরে জন্ম নিতে হয়। মানুষ মরে আবার টাটকা ভূতেরা আসে। তা মশাই, এক গ্রামে আমরা মোট 1000 খানেক ভূত ছিলাম, কিন্তু গত 150 বছর ধরে একটাও নতুন ভূত আসেনি।
ওদিকে একটা একটা করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে। ইদানিং তো একেবারে জন্মের মড়ক লেগে গেছে আগে। গত মাসখানেকে এক চপাটে 44টা ভূত গায়েব হয়ে গেল। সর্দার রাগারাগি করবে। তা আমি কি করব? আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু আপনিও বেশ ধরি মাছ লোক আছেন মাইরি। তা মধু পণ্ডিতের ওষুধ না খেলেই কি নয়? ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল। কিন্তু কদিন পরেই এক রাতে গাঁয়ের লোক সব হয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলছে। তাতে স্লোগান উঠেছে, মধু পণ্ডিত নিপাচাক নিপাচাক নিপাচাক, ये तंदुरुस्ती झूठा है बोलो मत ये इलाही झूठा है बोलो मत मधुर निदान मंचिना मानबो ना। কিন্তু মাস তিনেক পর একদিন সুড়ুঙ্গে ভূতটা খুব কাঁচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো। সন্ধেবেলায় মধু তামাক খাচ্ছিল। একটু হেসে বলল, কিরে, শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছো তোমরা। পেন্নাম হই পণ্ডিত মশাই, ঘাট হয়েছে। কি কি হয়েছে বাপু? আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি, আর সব জন্মের মড়কে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু গতকাল রাতে একেবারে সাড়ে সর্বনাশ। আমাদের পুরো সন্তান পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে। আমি একেবারে একা। একা তো ভালোই, চড়ে মরে খাওয়া গে। এখন তো তোর এক ছত্র রাজত্ব। জিভ কেটে ভূতটা বলল, কি যে বলেন, একা হয়ে এক প্রাণে আর জল নেই। বড্ড ভয় ভয় করছে আগে। খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না। রাতে শেয়াল ডাকে, পেঁচা ডাকে, আমি কেঁপে কেঁপে উঠি। তো তোর ভয়টা কিসের? আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে। যমরাজার পেয়াদাগুলো ভীষণ ট্যানটন। একা পেয়ে যাতায়াতের পথে আমায় ড্যাঙজ মেরে যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বরং আমার সঙ্গেই থাক। সেই থেকে সুড়ঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো। একদিন জমিদার কদম্বকেশরের ভাইপো কুন্দকেশর এসে হাজির। গম্ভীর গলায় বললেন, ও হে মধু, একটা কথা ছিল। মধু ততস্থ হয়ে বলল, আগে বলুন। আমার বয়স কত জানো? বেশি বলে তো মনে হয় না। কুন্দকেশর একটা শ্বাস ছেড়ে বললেন, 95, বুঝলে? 95। আমার কাকা কদম্বকেশরের বয়স জানো? খুব বেশি কি আর হবে? তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর। তা হবে। আমার কাকা নিঃসন্তান, তা তো অন্তত জানো। মধু মাথা চুলকে বললে, তা জানি, উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা। জানো তাহলে, বাঁচালে। তাহলে এও নিশ্চয়ই জানো কাকার সম্পত্তি পাবো একরকম ভরসা পেয়েই আমি গত 70টা বছর কাকার আশ্রয়ে আছি। জানো, একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া পর্যন্ত করিনি।
একদিন জমিদারিনী হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সে যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো? আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাপু, কাকা মরুক এ আমি চাই না, কিন্তু হক্কের মরাই বা লোকে মরছে না কেন? আর নাই যদি মরে বাপু, তবে সন্ন্যাসী হয়ে হিমালয় তো যেতে পারে, বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গেয়ে বেড়াতে পারে। তা তোমার ওষুধে কি সেসবও বারণ নাকি? হাহ, তোমার নামে যে লোকে মামলা কেন করে না সেইটাই বুঝি না। মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংখ্যা মাত্র। শরীর যদি সুস্থ সবল থাকে, মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি 100 বছরেও যুবক, উল্টো হলে 25 বছরেও বুড়ো। এই আপনার কাকাকেই দেখুন না, মোটে 100 বছর বয়স, 150 পেরিয়েও হাঁক ডাক করে বেঁচে থাকবেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকিশোর বললেন, বলছো? নির্যশ সত্যি কথা। কুন্দকিশোর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 92 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন। সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে আজ। মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে মধু একটু অবাক। বেশ দশাই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে, গায়ে ঝলমলে জরির পোশাক, ইয়া গোপ, ইয়া বারবি, ইয়া গালপাট্টা, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে ময়ূরের পালক। গায়ের রং মিশমিশে কালো বটে, কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ। মধু পণ্ডিত হাত জোড়ো করে বললেন, আগে আসুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার জম। জলদ গম্ভীর স্বরে লোকটা বলল। শুনে মধু পণ্ডিত একটু চমকে উঠল। খুন করবে নাকি? কোমরে একটা ভজালিও দেখা যাচ্ছে। কাঁপা গলায় মধু বলল, আগে আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাপু, আমি ভয় দেখাতে আসিনি, বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যি যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয়ই। মধু দণ্ডবত হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না। বলো কি? জমের চোখ কপালে উঠল। শ্বশুর বাড়ি লোকে বলে, আগে অনেক দিনের কথা তো। দাঁড়ান, গিন্নিকে জিজ্ঞাসা করে আসি। বলে মধু পণ্ডিত ভেতর বাড়ি থেকে ঘুরে এসে এক গাল হেসে বলে, এই বর্ধমান, গোবিন্দপুর। গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। যমরাজা বললেন, তা শালা শালিরা তো আছে, ছিল, কিন্তু এখন আর নেই। তাদের ছেলেরা সব আগে তারাও গত হয়েছে। তোষ্য পুত্র পৌত্রাদিরা আছে বটে, কিন্তু তারাও বড় বুড়ো, গিয়ে হাজির হলে চিনতে পারবে না। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তোমার বয়স কত মধু? আগে মনে নেই। যমরাজা ডাকলেন, চিত্রগুপ্ত, মধুর হিসাবটা দেখো তো।
রোগা সুরুঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল, আগে 225। ছি ছি মধু, ছি। যমরাজ অভিমান ভরে বললেন, এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল। আমি তোমাকে কিছু বলবো না, পৃথিবীর নিয়ম ভেঙে চলেছ, চলো। তবে মজা ঠিক টের পাবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগল। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকোতে দিলে পাখি পক্ষীও খায়, ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে ইঁদুরও ভাগ বসায়। তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো। কোকগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না, বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগলো। আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে। কলেরার রোগীকে ওষুধ দিয়েছে মধু, তা সে ওষুধ কলেরার পোকাও খানিক খেয়ে নেয়। ফলে রুগীও মরে না, কিন্তু তার কলেরাও সারতে চায় না। সান্নিপাতিক রুগীরও সেই দশা। কোকগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো। তারা আর ওঠে না, হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজা এলেন। মধু, কি ঠিক করলে? আগে লোকে বড় কষ্ট পাচ্ছে, তা তো একটু পাবেই। এখনো বলো, জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না? শশব ব্যস্ত দণ্ডবত হয়ে মধুপণ্ডিত বললে, আগে না। তবে এখন যদি ওষুধ বন্ধ করি, তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে। 100 বছরের নিচে কোনো লোক নেই। যমরাজা গম্ভীর হয়ে বললেন, তা একটা ভাববার কথা বটে। তোমার এত প্রিয় গাঁ, তাকে শ্মশান করে দিতে কি আমারও ইচ্ছে হয়। তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গাঁয়ের বাইরে কখনো মাতব্বরি করতে যেও না। আমি গণ্ডি দিয়ে গেলাম। শুধু এই কোকগ্রামে তোমরা যত দিন খুশি বেঁচে থাকো, অরুচি যতক্ষণ না হয়। তবে বাইরের কেউ এ গাঁয়ের সন্ধান পাবে না। কানাওয়ালা ভূত চারিদিকে পাহারা থাকবে। কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেওয়া হবে। মধু দণ্ডবত হয়ে বলে, যে আগে। সেই থেকে আজও শোনা যায় কোকগ্রামের কেউ মরে না, কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান। আজও কেউ খোঁজ পায়নি। অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য। আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদের স্বরচিত গল্প পাঠ করতে। যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমাদের গল্প পাঠিও। আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে।